আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপির অন্যতম লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। বিদেশবন্ধীদের হুঁশিয়ারি তরুণ নেতৃত্বের। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভোলার গ্যাস গ্রিডে নিতে আপাতত সিএনজি এলএনজিতেই ভরসা। পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা ফেনীতে পাঠানোর চিন্তা। রোজার শুরুতেই ভোজ্য তেল এবং চিনির সংকটে দুশ্চিন্তা। দাম বাড়ানোর শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা। কঠোর নজরদারির তাগিদ। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। সবসময় যেটা চেষ্টা করা হয় যাতে সরবরাহটা ঠিক থাকে, সরবরাহে কোনো হয়তো বিঘ্ন নাই, কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। You're buried there. People are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাক বিতণ্ডা, উত্তেজনা। হয়নি খনিজ সম্পদের চুক্তি। যৌথ সংবাদ সম্মেলনও বাতিল। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। জনগণের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনীতির প্রত্যয়ে আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক পার্টির। মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের ঘোষণা দিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আর ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলটির অন্যতম লক্ষ্য বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। বাকিটা জানাবেন হাসিব বিল্লাহ। গণঅভ্যুত্থানের ৬.৫ মাস পর আবারও রাজপথে ছাত্র জনতা। স্বৈরাচার সরকার পতনের পর এবার লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। সারা দেশ থেকে আসা তরুণ যুবাদের মিছিলের স্রোত গিয়ে জমা হয় জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে। নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ার শপথ নিতে নতুন রাজনৈতিক দল গঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিকাল 4:30টার দিকে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সেখানে যোগ দেয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেন গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ
এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এরপর ঘোষণাপত্রে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম দ্বিতীয় ঘোষণাপত্র দেওয়ার জোর দাবি জানান। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি বলেও জানান নতুন দলের এই শীর্ষ নেতা। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইয়াপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। 1969 থেকে 2024 এই 55 বছরের ইতিহাসে 3 গণঅভ্যুত্থানে 3 স্বৈরাচার সরকারের পতন হয়। সবশেষ 2024-এ আওয়ামী লীগ সরকার পতনের পর এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ হলো এক নতুন রাজনৈতিক দল, যেখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন দল, মত ও পথের মানুষ, যারা বলছেন আগামীর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করবেন তারা। তাই কি নতুনত্ব আসছে সেটি দেখার প্রত্যাশায় গোটা বাংলাদেশ। হাসিব বিল্লাহ, এখন মানিক মিয়া ভিনিউ, ঢাকা। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে 3টি পরিকল্পনা জ্বালানি বিভাগের। প্রাথমিকভাবে সিএনজি এবং এলএনজি করে ঢাকায় আসবে গ্যাস, এরপরই পাইপলাইনে পাঠানো হবে দক্ষিণাঞ্চলে। তবে এলএনজি সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। 2000 সালের আগে ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র মিললেও নেওয়া হয়নি জাতীয় গ্রিডে। এরই মধ্যে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়িয়েছে 4000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানির পরেও ঘাটতি বেড়ে প্রায় 1500 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ভোলার গ্যাস। পাইপলাইন নির্মাণে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। তবে একচেটিয়া ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকায় নিতে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে কাজ বাগিয়ে নেয় ইন্ট্রাকো সিএনজি। 5 আগস্টের পর কিছুদিন বন্ধ থাকলেও তার আগে 7 মাসে 47.5 টাকা দরে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইন্ট্রাকো। বাপেক্স বলছে শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা এই 3 খনিতে গ্যাসের মজুদ অন্তত 8 TCF। এতে খনন করা 9টি কূপ উৎপাদনে গেলে প্রতিদিন মিলবে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চলমান 5 কূপ থেকে মিলবে 150 মিলিয়ন ঘনফুটের বেশি। এই গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন 3টি পরিকল্পনা পেট্রোবাংলার। দীর্ঘমেয়াদী হিসেবে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা ও ফেনীতে হবে একাধিক পাইপলাইন। এতে খুলনা পর্যন্তই ব্যয় হবে 4500 কোটি টাকা। তবে এর আগে দরপত্রের মাধ্যমে আপাতত ঢাকায় গ্যাস আসবে সিএনজি ও এলএনজি করে। পাইপলাইনে এখন হাত দেওয়া হয় 4 বছরের আগে এটা হবে না, তাহলে আমি কি গ্যাস নিয়ে আসবো না? এই কারণে বিকল্প হিসেবে এই যে সিএনজি, এলএনজি এগুলি চিন্তা করা হচ্ছে। প্রজেক্ট আমরা অলরেডি আপনার ভিজিট কমপ্লিট হয়েছে, আমরা প্রজেক্ট ডিপিপি তৈরির কাজ চলমান আমাদের। প্রতিদিন 60 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে ভোলা থেকে। এর মধ্যে ইন্ট্রাকো 5 মিলিয়ন সিএনজি দিচ্ছে তিতাসকে। বাকি 5 মিলিয়নের মধ্যে 20 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করার কথা থাকলেও নতুন করে সিএনজি ও এলএনজির জন্য দরপত্র ছাড়বে পেট্রোবাংলা, যার মধ্যে অংশ নেবে ইন্ট্রাকো। এদিকে কোম্পানিটির পুরনো নথিপত্র খতিয়ে দেখা হবে জানালেও চুক্তির মেয়াদ পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করবে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অনুমোদন দেওয়া হয়েছিল, বাট উনি ইন্ট্রাকো 1 MMCFD আনা তার জন্য খুব ডিফিকাল্ট। চুক্তি মেয়াদ শেষের পথে, এই কারণে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করা হবে। কারণ আপনি জানেন যে নতুন যত কিছুই হোক
কোনোটাই এখন আর বিশেষ বিধানের আওতায় হবে না। 3000 PSI চাপে প্রতি সিলিন্ডারে ইন্ট্রাকো সিএনজি সরবরাহ করে 3500 ঘনমিটার। প্রতি ইউনিট 17 টাকায় কিনে তাদের বিক্রি 47 টাকা। বিপরীতে এলএনজি পড়বে 26 টাকা। অপরদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও নদীতে পাইপলাইন বসাতে ভাবতে হবে ঝুঁকি, খরচ ও বাস্তবায়নের বিষয়ে। তাই ভোলার গ্যাস এলএনজির মাধ্যমে সরবরাহের পরামর্শ এই বিশেষজ্ঞের। এখানে খরচটা শুধু পাইপলাইন না, নদী শাসন করা, নদীর চ্যানেল ঠিক রাখা, ওখানে যাতে অতিরিক্ত ইরোশন না হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি একটা সেম ভলিউমের ট্যাঙ্ক নেন, সেই জায়গায় এলএনজি আপনি 600 গুণ গ্যাস পরিবহন করতে পারবেন, আর সিএনজি করলে আপনি 170 গুণ পরিবহন করতে পারবেন। আপনার খরচ একই। ঢাকায় এলএনজি সরবরাহে মেঘনা নদীতে তৈরি হবে ছোট টার্মিনাল। অপরদিকে পাইপলাইন হলে প্রাধান্য পাবে দক্ষিণের শিল্প খাত। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এরপর বৈদেশিক অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব যাবে উন্নয়ন অংশীদারদের কাছে। মাঝের মাহবুব, এখন ঢাকা। রমজানে সবজি এবং আমিষের সাথে ছোলা, তেল, চিনি এবং খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা কয়েক গুণ বেশি থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতি বছরই অস্বাভাবিক মুনাফা করে অসাধু ব্যবসায়ীরা। তবে এবার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপে কয়েকটি পণ্যের দাম গেল বছরের তুলনায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পুরনো নিয়মেই তেল এবং চিনির সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা হচ্ছে। বাকিটা জানাচ্ছেন আতাউর নিয়ন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে রমজান। সেহরিতে পুষ্টিকর খাবারের মাধ্যমে সারাদিন রোজা রেখে ইফতার হয় মুখরোচক খাবারে। দীর্ঘ 1 মাস আল্লাহর নৈকট্য লাভের আশায় এই ইবাদত পালন হয় কিছুটা বাড়তি আয়োজনে। স্বল্প মধ্যম বা উচ্চ আয়ের মানুষের সেহরি বা ইফতারের পাতে পদের সংখ্যার পার্থক্য থাকলেও রমজান পালনে সাধ্যের কোনো কমতি রাখা হয় না। কিন্তু এই সুযোগ কাজে লাগে প্রতি বছরই বাজারকে অস্থির করে তোলে অসাধু ব্যবসায়ীরা। ছোলা, তেল, চিনি ও খেজুর সহ যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, কৃত্রিম সংকট তৈরি করে সেগুলোর দাম কয়েক দফা বাড়ানো হয়। যার একই চিত্র দেখা যায় কাঁচামরিচ, লেবু বা মাছ ও মুরগির মতো সবজি এবং আমিষের বিশেষ পণ্যে। তাই এবার আগে থাকতেই দেশীয় বাজারের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে রমজানের চাহিদা থাকে এমন বিশেষ 10টি পণ্যে। কম আমদানির অজুহাতে সরবরাহের সংকট দেখিয়ে যার দাম কয়েক দফা বাড়ায় অসাধু বাজারজাতকারীরা। আমরা এগুলো চাহিদা সবকিছু ঠিক আছে, দামও এগুলো আগে কম আছে, শুধু তেলের দামটা একটু সমস্যা, তেল পাইতেছি না ঠিক মতো। শুধু সমস্যাটা দেখা দিচ্ছে তেলের। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। আবার শুনলাম যে 20 তারিখের পরে আবার তেলের কোনো সংকট থাকবে না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায় দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। প্রতি বছর রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয় অসাধু ব্যবসায়ীরা। তবে এবছর দাম ও সরবরাহ ঠিক রাখতে আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরপরও যদি দাম বাড়ে তবে এই অসাধু চক্রের দৌরাত্ম্য শেষ হবে কবে? গত বছর জানুয়ারিতে রোজায় বহুল ব্যবহৃত 8 ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করে বাংলাদেশ ব্যাংক। রাখা হয় 90 দিন বাকি রেখে পণ্য আমদানির সুযোগ। কিন্তু এরপরও সে সময় কয়েকটি পণ্যে অযৌক্তিক দাম বৃদ্ধি পেতে দেখা গেছে। ইতিমধ্যে সেসব পণ্য আমদানিতে বেশ কিছু শর্ত শিথিল করে প্রণোদনা দিয়ে কয়েকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়লেও এসব পণ্যের কয়েকটি দাম গত বছর থেকে কম আছে বলে জানান ব্যবসায়ীরা। সেই সাথে তেল ও চিনির সংকট থাকবে না বলে জানান তারা। কিন্তু দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি বাজারজাতকারীরা। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা ব্যাংকের না, ডলার কোনো ক্রাইসিস নেই। দাম বাড়বে না, আরো কমবে, 2-4 টাকা যদি কমবে। আর 90 টাকা তো 95-92 আস্তে হইব। তো তেলটা সংকট ছিল মাঝখানে, এখনো সংকট আছে। দামটা তো আমরা তো আগের মতোই রাখছি। অত খুচরা দোকানদার যারা তারা নিয়ে হয়তো তারা 10 টাকা বা 5 টাকা বেশি বিক্রি করে, খুচরা দোকানদার বিক্রি করে। আমরা কোম্পানি যেটা যে রেট আমরা ওই রেটে বিক্রি করতেছি। খেজুরগুলো যে আমদানি করেছি, আশা করি যে রমজানের ভিতরে সব খেজুর বন্দরে পৌঁছবে এবং দামও গতবারের থেকে প্রায় 20 থেকে 25%
দাম কম আছে এই বছর। নিম্ন আয়ের মানুষের জনদুর্ভোগ কমাতে রমজানে অযৌক্তিক দাম বাড়ানো নজরদারি ও কঠিন শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। সবসময় যেটা চেষ্টা করা হয় যাতে সরবরাহটা ঠিক থাকে। এবারও হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রায় বলা হচ্ছে যে আমাদের আমদানি অথবা সরবরাহে কোনো হয়তো বিঘ্ন নাই, কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। মানে পণ্য সামগ্রী ঠিকই থাকলো, কিন্তু দ্রব্যমূল্য যদি নাগালের বাইরে চলে যায় এবং সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আমরা এটা সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা যথাযথ মজুত থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানোর সিন্ডিকেট ভাঙা গেলে রমজানে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে জানান ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এদিকে খুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকলেও রমজানকে সামনে রেখে বেশ কিছু সবজির দাম বেড়েছে। টমেটো 4 থেকে 5 টাকায় মিললেও বেগুন, উচ্ছে, পটল এবং ঢেঁড়সের দাম বেশ চড়া। এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে নগরীর সোনাডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে রোজায় তো ইফতারিতে বেশি বেগুনটা বেশি ব্যবহার হয়, সেই ক্ষেত্রে কি আসলে দামটা বাড়ানো হয়েছে কিনা এবং পাইকারি থেকে খুচরা বাজারের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রওশন, একেবারেই কিন্তু দরজায় কড়া নাড়ছে রমজান মাস। আর এই রমজান মাসের ঠিক আগ মুহূর্তে এসে কিন্তু সবজির দাম আমরা দেখেছি প্রতি বছরই বাড়ে। এবছরও কিন্তু ব্যতিক্রম কিছু হয়নি। এবছরে কিন্তু প্রায় সব ধরনের সবজিতে কিন্তু বেশ খানিকটা দাম বেড়েছে। তবে শীতকালীন কিছু কিছু সবজি আছে যেগুলোর সরবরাহ ভালো থাকার কারণে কিন্তু দাম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা এই মুহূর্তে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে রয়েছি। এই বাজারে কিন্তু মোটামুটি বললে চলে যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে কিন্তু এখান থেকেই সবজি সরবরাহ করা হয়। মূলত কিন্তু আপনি যে টমেটোটি দেখছেন, টমেটোর সরবরাহ কিন্তু বাজারে আজকে অনেক ভালো রয়েছে। এই টমেটোগুলো কিন্তু 5 থেকে 7 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি এভাবে বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি লাউ রয়েছে বাজারে। লাউ কিন্তু আজকে 15 থেকে 20 টাকা প্রতি পিস বিক্রি করা হচ্ছে। এছাড়াও বাঁধাকপি কিন্তু আজকে বেশ সস্তা দামে পাওয়া যাচ্ছে। তবে যে রমজানের সবথেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বেগুন কিন্তু আজকে সরবরাহ বাজারে কিছুটা কম রয়েছে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং সেই সরবরাহ কম থাকার এই অজুহাতেই কিন্তু তারা আজকে বেগুনের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে আমরা দেখেছি প্রতি কেজি বেগুন আজকে বিক্রি করা হচ্ছে, কিন্তু বিক্রি করা হয়েছিল 30 থেকে 35 টাকা। কোনো জায়গায় কিন্তু ছোট সাইজের বেগুন 20 টাকাও বিক্রি করা হয়েছে, কিন্তু আজকে সেই বেগুন বিক্রি করা হচ্ছে কিন্তু 60 থেকে 70 টাকা প্রতি কেজি। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এই উচ্ছেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 60 থেকে 65 টাকায়। এর পাশাপাশি অন্যান্য কিছু সবজি রয়েছে, যেমন পটল রয়েছে, তারপরে বাজারে কিন্তু ঢেঁড়স রয়েছে। এই সবজিগুলো কিন্তু বাজারে একেবারেই নতুন, এবং এই নতুন সবজিগুলোর দাম কিন্তু বেশ চড়া। আজকে ঢেঁড়স কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 80 থেকে 85 টাকা প্রতি কেজি। এছাড়াও পটল কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় 90 থেকে 100 টাকা পার কেজি। তাহলে সব মিলিয়ে বললে চলে যে কিন্তু বাজারে নতুন সবজি যেগুলো আছে সেগুলো তো একেবারেই চড়া দামে বিক্রি হচ্ছেই। তার পাশাপাশি কিছু কিছু সবজি আছে যেগুলোর দাম কিন্তু এমনি বাড়ানো হয়েছে বাজারে। তবে রমজানকে সামনে রেখে কিন্তু সাধারণ ক্রেতাদের একটাই দাবি যে রমজানকে সামনে রেখে বাজার যেন স্থিতিশীল অবস্থায় থাকে এবং বাজারে যেন কোনো কিছুর দাম না বাড়ে, সে ব্যাপারে তদারকির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাজারে যে পরিমাণ সবজি রয়েছে দাম কিন্তু বাড়ার প্রয়োজন ছিল না বলেও অনেকে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনার সবজি বাজার থেকে সবশেষ খবর। রমজানের আগে খুলনার সবজির বাজারে বেড়েছে সব ধরনের সবজির দামই। বিষয় বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে রমজানকে ঘিরে ব্যস্ততা বেড়েছে নেত্রকোনার মুড়ি তৈরির মিলগুলোতে। তবে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা কম থাকায় মুড়ি উৎপাদনে হিমশিম খাচ্ছেন মিল মালিকরা। জ্বালানি সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। খুচরা পর্যায়ে মুড়ির দাম বেড়েছে অন্তত 10 টাকা। নেত্রকোনা থেকে আরও জানাচ্ছেন রিফাত আহমদ রাসেল। দিন পেরোলেই পবিত্র রমজান মাস। রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মুড়ি তৈরির কারখানাগুলোর মালিক শ্রমিকরা।
জেলার মোট মুড়ির চাহিদার প্রায় 1/3 পূরণ করে বিসিক শিল্পনগরী সহ স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বাকি চাহিদা পূরণেই নির্ভর করতে হয় ময়মনসিংহ ও পার্শ্ববর্তী জেলার উপর। কারিগররা বলছেন রোজাকে সামনে রেখে উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। রোজার মাস উপলক্ষে আমাদের একটু প্রোডাকশন বৃদ্ধি করছি। রোজার মাস তো এখন চাপ বেশি রোজার মাসে, কারণ মাছ আগে থেকে দেওয়া উৎপাদন করা লাগে। কারখানা সংশ্লিষ্টদের দাবি চাল ও জ্বালানি সহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে। পাইকারিতে গেল বছরের তুলনায় 2 থেকে 4 টাকা বাড়লেও খুচরা বাজারে মানভেদে কেজিতে দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। রোজার আগে তো ছিল 400 টাকা 380 টাকা, এখন 420 টাকা, আলুকে 530 টাকা 520 টাকা। 100 বস্তা 80 বস্তা এরকম প্রোডাকশন দেওয়া হয়। লাকড়ির কারবার এখন তো দাম একটু বেশি, আর যে সংখ্যা মালিকে গ্যাস পাবো এ সংখ্যা তো দাম কমিয়ে দেব। তবে ব্যবসায়ীদের দাবি মুড়ি উৎপাদনের জন্য দূরবর্তী এলাকা থেকে চাল সংগ্রহ করতে হয়, ফলে পরিবহন এবং চালের দামের উপর নির্ভর করে মুড়ির দাম। চাউলের দাম আপ ডাউন করার থেকে আমাদের নানান রকম সমস্যা হয়, যেমন বাজারের তো অনেক সময় স্থিতি রাখা যায় না। আগে যেটা লেবাররা কাজ করতো আমরা 300-400 টাকা, এরা এবার লেবাররা 500-700 টাকা লেবারের কষ্ট আছে। তবে জেলায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হয় বা কতজন এ পেশায় জড়িত তা জানেন না সংশ্লিষ্টরা। নিয়ম কানুনগুলো অনুসরণ করেই আমরা তাকে ঋণ দিই। এই ধরনের কেউ কখনো আমাদের কাছে আসে নাই সহযোগিতা নিতে, তবে যদি কেউ কখনো আমাদের কাছে পরামর্শ বা সহযোগিতা চায় তাহলে আমরা তার দেশ এবং দেশের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নেত্রকোনায় মুড়ি ও চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে 10টির বেশি। ব্যবসায়ীদের আশা চলতি রমজানে এসব প্রতিষ্ঠানের ব্যবসা হবে কয়েক কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সময় হলো বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত জানাচ্ছি এখন সকালে। বন্যা থেকে সিলেট নগরীকে বাঁচাতে 50 কোটি টাকায় সুরমা নদী খনন কাজ নানা প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হচ্ছে। পাউবো বলছে ভয়াবহ দূষণ আর পলিথিনের কারণেই বেশ কটি স্থানে নদী খনন কাজ সম্ভব হয়নি, ফলে আগামী বর্ষায় ফের বন্যার শঙ্কায় সিলেটবাসী। পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন বাস্তবিক পরিকল্পনা ছাড়া এসব প্রকল্প কেবলই সরকারি টাকার অপচয়। বিস্তারিত জানাচ্ছেন গোলজার আহমেদ, ছবি তুলেছেন সেলিম মিয়া। সুরমা নদীতে জেগে ওঠা চর আর নাব্য সংকটে বন্যা কিংবা অতিবৃষ্টিতে ডুবে যায় সিলেট নগরী। এ অবস্থা থেকে নগরবাসীকে বাঁচাতে গেল বছর শুরু হয় সুরমা নদী খনন কাজ। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হলেও 29 কিলোমিটারের মধ্যে ড্রেজিং হয়েছে মাত্র 12 কিলোমিটার এলাকায়। কাজীর বাজার ব্রিজ এবং কিন ব্রিজের আপের ওই দুইটা অংশে যে চরগুলো, এগুলোতে মানে প্রচুর পরিমাণ শহরের বর্জ্য, পলিথিন এবং মেডিকেল বর্জ্য, এরকম অনেক বর্জ্যের কারণে এই দুইটা চর আসলে খনন করা সম্ভবই হয়নি। বাকি অংশ খনন করেছে। যদিও সিলেট সদর উপজেলার বিভিন্ন অংশে কোথাও 20 ফুট, কোথাও 15 ফুটের মতো খননের কথা থাকলেও এখনও অনেক জায়গায় চর আর ময়লার স্তূপে বোঝা মুশকিল এটি নদী নাকি কোনো খাল। বরং শান্ত সুরমা নদী যেন স্থানীয়দের কাছে আবর্জনার এক ভাগাড়। আমরা তো ছোট তলে বড় হয়েছি, ইলা ধরনের নদীর অবস্থা দেখছি না। যত বড় হইরাম তখন নদীর খালি বিঘ্নত ঘটে। ওই দেখেন না খালি কাটি ময়লা বাড়াইতেছে, এদিকে চড়া আছে না, এদিকেও দেখেন ময়লা আইতেছে। এগুলো আরো শুকায়, মনে করো 100 জায়গা পানি থাকে না, 100 জায়গা মনে তো পানি, আর 100 জায়গা তো পানি। নদীর অবস্থায় যে পানি দেখতেছেন চতুর্দিকে, সেই দিকে গেলে মানে একবারে নদী একবারে এই যে সর বাইছে, সারা নদী জুড়ে বছর হয়ে গেছে। এমন অবস্থায় পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন সুরমা নদী খননের প্রকল্প বাস্তবায়নের নামে বছর বছর শুধু সরকারের টাকারই অপচয় হয়েছে, বরং তাদের পরামর্শ জ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে সমস্যার সমাধানের। ফিজিবিলিটি স্টাডি না করে, এই সমস্ত বিষয় মাথায় না রেখে হুট করে একটা বরাদ্দ নিয়ে এসে প্রকল্পের কথা বলে মানুষকে আশাবাদী করা এবং বছরের পর বছর প্রতি বছরই মানুষকে স্বপ্ন দেখানো যে এবার কাজ হচ্ছে, আগামী বছর আর সিলেট নগরী প্লাবিত হবে না। রিসার্চ করে কোথায় দরকার, কতটুকু দরকার, কি মেটেরিয়াল ব্যবহার করা দরকার, কিভাবে মেনটেনেন্স করা দরকার, এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে ডিজাইন করে তারপরে এইগুলো করতে হবে, যেন প্রত্যেক বছর এই জিনিসগুলো না করতে হয়।
2022 এবং 2024 সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে শত কোটি টাকার ক্ষতি হয় বিভাগীয় শহর সিলেটের। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক লাখ মানুষকে। সুরমা নদীর নাব্যতা সংকট কাটানোর জন্য প্রতি বছর নানান উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু বাস্তবায়ন তেমন একটা চোখে পড়ে না। সময় যত যাচ্ছে ততই দখল এবং দূষণে আরও বিপর্যস্ত হচ্ছে সুরমা। তাই সংশ্লিষ্টরা বলছেন, কেবলমাত্র উন্নয়ন প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তবায়নের দিকেই নজর দিতে হবে সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। একসময় বাংলার অর্থনীতিতে দুর্দশা ডেকে এনেছিল জলাশয়ে ভাসমান কচুরিপানা। এমনকি এটি নির্মূলের জন্য ইংরেজদের কাছেও যেতেন কৃষকরা। তবে সময়ের বিবর্তনে এই জলজ উদ্ভিদে ভর করে আসছে বৈদেশিক মুদ্রা। আরও জানাচ্ছেন অভিজিৎ শান্ত। ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয়, পরদেশী ওষুধছানা। কচুরিপানা নিয়ে এই কবিতাটি লিখেছেন স্বয়ং কবি নজরুল। নিজের সবটুকু বিষাদ ঢেলেছেন তাতে। আবার বন্দে আলী মিয়া কচুরিপানায় মুগ্ধ হয়ে দিয়েছেন শব্দের নিপুণ গাঁথনি। কারো কাছে কচুরিপানা অস্তিত্বের আশ, আবার কেউ কেউ আখ্যায়িত করে বলেন এটি জলের সন্ত্রাস। অর্থাৎ দেশের জলাশয়ে ভাসমান এই উদ্ভিদটির রয়েছে উভয় গুরুত্ব। তবে এর ইতিহাস কিংবা নারী নক্ষত্রের বিষয়ে বাংলার প্রান্তিক জনগোষ্ঠী কতটুকু অবগত? ময়ূরের পালকের মতো দেখতে এর ফুল, যার মোহনীয় রূপে আকৃষ্ট হয়ে কোনো এক বণিক বা পর্যটক 18 শতকের শেষ দিকে এটিকে বাংলার জলাশয়ে নিয়ে আসেন। 1920 সালের মধ্যেই দেশের প্রতিটি জলাধার দখলে নিয়ে নেয় এটি। জ্যামিতিক হারে ঘটে এর বিস্তার, যার আদি নিবাস অ্যামাজন ফরেস্ট। কচুরিপানা বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, কিন্তু এর সৌন্দর্যের অন্তরালে আছে হুঙ্কার। তাই একে বলা হয় বিউটিফুল ব্লু ডেভিল। এর লাগামহীন বিস্তারে আবদ্ধ হয় বাংলার নৌপথ। অবাক করা তথ্য হলো, এটির প্রভাব দমাতে ইংরেজদের কাছে নালিশও দেয় কৃষকরা। এমনকি এটি নির্মূলে কমিটিও গঠন হয়, যার নেতৃত্বে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। কচুরিপানা সংশয়ে ফেলে দেয় গোটা রাষ্ট্র ব্যবস্থাকে। সে সময় এটি দেশের অর্থনীতিকে প্রায় অচল করে দিয়েছিল। তাই 1937 সালের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে এটি স্থান পায়। কচুরিপানা মুক্ত বাংলা গড়ার শান্ত এখন। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। শিশুদের দৌড়ঝাঁপ আর ছুটোছুটি করার মতো যেন শিশু পার্ক নেই উত্তরের জেলা নাটোরে। দোলনা, স্লিপার সহ বিভিন্ন রাইডস থাকলেও যার বেশিরভাগই এখন অকেজো। এতে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। তবে বিগত সরকারের আমলে শহর থেকে 6 কিলোমিটার দূরে একটি শিশু পার্ক নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। অথচ সীমানা প্রাচীরেই খরচ করা হয়েছে অর্ধ কোটি টাকা। নাটোর থেকে আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। নাটোর শহরের হরিশপুর এলাকার নাজমুল হাসান ও কেয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান নাইয়ান নক্ষত্র।
বয়স সবেমাত্র 3.5 বছর হলেও শৈশব বন্দী হয়ে আছে মোবাইল স্ক্রিনেই। স্কুলে যাওয়ার বয়স না হলেও বাড়িতেই বেশিরভাগ সময় কাটে এভাবেই। শিশু বান্ধব পার্ক না থাকায় বাধ্য হয়েই শিশুকে সময় কাটাতে মোবাইল দিচ্ছেন অভিভাবকরা। এতে করে দৌড়ঝাঁপের শৈশব হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতায়। আমাদের বাবা মাদের সবসময় একটা চেষ্টা থাকে যে কোন পরিবেশে নিয়ে গেলে আমাদের বাচ্চাটার মানসিক বিকাশ হবে, কিভাবে আমার বাচ্চাটা আরও শিখবে, কিন্তু সেইগুলোর জন্য পর্যাপ্ত একটা বিনোদনের জায়গা দরকার। কিন্তু আমাদের নাটোরে শিশু পার্ক যে দুইটা আছে সেখানে আমরা তেমন কোনো খেলার সামগ্রী পাই না। নাটোর শহরের স্টেডিয়ামের পাশে রয়েছে একটি শিশু পার্ক। শহরের শিশুদের যতটুকু মানসিক বিকাশ ঘটে তা ছোট্ট এই পার্ককে ঘিরে। অপতুল জায়গা আর শিশুদের উপযোগী রাইডস না থাকার পরেও বিকেল হলেই অভিভাবকরা শিশুদের নিয়ে আসেন এখানে। কিন্তু এখানে দোলনা, স্লিপার সহ বিভিন্ন রাইডস থাকলেও যার বেশিরভাগ অকেজো। এতে করে বিনোদন থেকে বঞ্চিত শিশুরা। বিভিন্ন জরাজীর্ণতা পরিষ্কার থাকে না, তারপরে বিভিন্ন প্রোগ্রাম ভাঙা থাকে, বাচ্চাদের সুব্যবস্থা নাই। স্টেডিয়াম পার্কের রাইডগুলো ভাঙা, শুক্রবারে আসে অনেক সময় লাইন দাঁড়াতে হয়, পরিবেশটা অনেক নোংরা। সংস্কার করে এটাকে আরও যত উপযোগী করা যায়, মানুষ শিশুরা যেন তারা তাদের সময়গুলোকে স্পেন্ড করতে পারে। শিশুদের বিনোদনের জন্য শহর থেকে 6 কিলোমিটার দূরে নাটোর বগুড়া মহাসড়কের পাশে হাগুরিয়া এলাকায় নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক। ইতিমধ্যে 8 বিঘা জায়গা জুড়ে শিশু পার্কটির সীমানা প্রাচীর নির্মাণে খরচ হয়েছে 50 লাখ টাকা। কিন্তু সীমানা প্রাচীর ছাড়া দৃশ্যমান কিছু নেই। তবে শহর থেকে এত দূরে শিশু পার্ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শহর থেকে 6 কিলোমিটার দূরে হয়, তাহলে আমাদের শহরের যে শিশুরা রয়েছে বা আশেপাশে যে সকল শিশুরা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, যার ফলে এটার যে সুফল রয়েছে সেখান থেকে কিন্তু শহরের শিশুরা বঞ্চিতই থেকে যাবে। আমরা চাই যে সুপরিকল্পিত একটি শিশু বান্ধব শিশু পার্ক হোক, যেখানে শিশুরা শিশুদের পরিবেশে তাদের মতো করে সময় কাটাতে পারবে। তবে শিশুদের বিনোদনের ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে জেলা পরিষদের প্রধান নির্বাহী জানান, শিশু পার্ক নির্মাণের জন্য কোনো মাস্টার প্ল্যান নেই। তাছাড়া পুরোপুরি নির্মাণের অর্থের পাশাপাশি সময়ের প্রয়োজন। শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শিশু পার্ক স্থাপনের একটা প্ল্যান ছিল, কিন্তু আসলে সেই প্ল্যানটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ছিল না, তেমন কোনো মাস্টার প্ল্যান ছিল না। ইতিমধ্যে ওখানে প্রায় 50 লক্ষ টাকার অধিক ব্যয় করা হয়েছে। আমরা ওইখানে কিছু বরাদ্দ এই অর্থ বছরে দিব এবং আমরা ওইখানে একটা পূর্ণাঙ্গ একটা মাস্টার প্ল্যান করতে চাচ্ছি। মাস্টার প্ল্যানটা করার পরে আমরা আসলে সেই বরাদ্দ দিয়ে সেটা পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করব। প্রাথমিকভাবে স্টেডিয়ামের পাশে নাটোর শিশু পার্ক সংস্কারের কথা ভাবছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পার্কটি পরিদর্শন করে সংস্কারের জন্য 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাহবুব হোসেন, এখন নাটোর। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে অসন্তোষ নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি জানায়, বৈঠকে দুই নেতা কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় বাতিল করা হয়েছে যৌথ সংবাদ সম্মেলনটি। শুক্রবার সকালে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠক চলাকালেই ট্রাম্প অভিযোগ করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর উপক্রম করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য প্রস্তুত নন জেলেনস্কি। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, বৈঠক চলাকালে নাকি দুই নেতার মধ্যে বাক বিতণ্ডা হতেও দেখা গেছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে চিরতরে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয় বাংলাদেশিদের মধ্যে। কেউ কেউ বলছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক সরবরাহ কমাতেই কঠোর হয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে নিয়ন্ত্রণ বজায় রাখতে এই মুহূর্তে কানাডা এবং গ্রিনল্যান্ডের ওপর প্রভাব বিস্তার জরুরি বলেও মনে করেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্র ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে স্বীকার করেছেন, মেক্সিকো ও কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ হ্রাস পেয়েছে, কারণ প্রতিশ্রুতি অনুযায়ী দুই দেশই সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলতে সক্ষম হয়েছে। যদিও এত কিছুর পরও প্রতিবেশী দুই রাষ্ট্রের উপর বাণিজ্য শুল্ক বলবৎ থাকবে বলেও জানান তিনি। বেশিরভাগ পণ্যে তাই 4 মার্চ থেকে আরোপ হতে যাচ্ছে 25% শুল্ক।
এ নিয়ে কানাডার অভিবাসীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও মোটেই চিন্তিত নন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। তারা মনে করেন জো বাইডেনের আমলে যেভাবে বিভিন্ন সুযোগ হাতছাড়া করেছে ওয়াশিংটন, এবার সেটি পুনরুদ্ধার করছেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্তের যে ধরনের অবস্ট্রাগল দেওয়া দরকার সেটা আসলে বাইডেনের সময় ছিল না। তো মানুষ একদম পানির মতো এবং উইদাউট ডকুমেন্ট প্রচুর লোক ঢুকেছে। কানাডাকে যে ধরনের লিভারেজ দিয়ে রেখেছে বা ট্যাক্সের ক্ষেত্রে যত লিভারেজ বা প্রোটেকশনের ক্ষেত্রে দিয়েছে, তাতে আমেরিকান ট্যাক্স পেয়ারের মানি অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে। আর গ্রিনল্যান্ডটা আসলে খুব জরুরি আমেরিকার সেফটির জন্য। সংশ্লিষ্টদের মতে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছেন তাদের আগামী 4 বছরে কোনোভাবেই বৈধ হওয়ার পথ নেই। এতে বিপাকে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। মেক্সিকো সীমান্ত দিয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর অভিবাসীদের ঢলে খেসারত দিতে হচ্ছে তাদেরও। দক্ষিণ সীমান্ত বিশেষ করে মেক্সিকো দিয়ে এখানে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের মধ্য দিয়ে প্রচুর লোকজন অনুপ্রবেশ ঘটে এবং এদের অধিকাংশই তাদেরকে বলা হয় অবৈধ অভিবাসী বলা হয়। তো ফলে ওইখানে এটার একটা প্রভাব পড়ছে। শপথ নেয়ার পর গেল 1 মাসে 20,000-এর বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে তাদের যথারীতি আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া আছে। সৈয়দ ইফতেখার, এখন যুক্তরাষ্ট্র। ভারী তুষার ঝড়ের কবলে ভারতের জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। কয়েক ফুট উঁচু তুষার জমে বন্ধ হয়েছে কাশ্মীরের সঙ্গে গোটা ভারতের যোগাযোগ। এদিকে হিমাচল প্রদেশে তুষার ধসে নিখোঁজ রয়েছেন 41 নির্মাণ শ্রমিক। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। ভূস্বর্গরূপে পরিচিত ভারতের জম্মু কাশ্মীরের চিত্র এটি। টানা কয়েকদিনের তুষারপাতে সাদা বরফে ঢেকে গেছে গোটা অঞ্চল। তুষারের সঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত বুধবার থেকে জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী তুষারপাত ও বৃষ্টির প্রভাবে বন্ধ হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সড়ক পথে যোগাযোগের প্রধান রাস্তা শ্রীনগর জম্মু ন্যাশনাল হাইওয়ে। সেই সঙ্গে তুষারপাতের কারণে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে কয়েক হাজার বাস, ট্রাক ও প্রাইভেট গাড়ি। স্থলপথের পাশাপাশি ব্যাহত হয়েছে রেল ও বিমান চলাচলও। বৈরী আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার পর্যটকরা। কাশ্মীরের রিসোর্ট ও হোটেলগুলোতে আটকা পড়েছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। এদিকে শুক্রবার দুপুর 12টার দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষারধসের শিকার হয়েছেন 57 নির্মাণ শ্রমিক। দুর্ঘটনাস্থল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূরে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। তুষারস্তূপের নিচে আটকা পড়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাদেরকে উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। তবে তুষারপাতের সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধার কর্মীরা। নিখোঁজ শ্রমিকরা সবাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রাত 11:15টার দিকে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। এর প্রায় 1.5 ঘন্টা পর বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন নাহিদ রানা, সৌম্য সরকারেরা। যদিও ব্যর্থ সফরের কারণে দেশে ফিরে কোনো কথা বলেননি ক্রিকেটাররা, বরং দ্রুত গতিতে সবার আগে বিমানবন্দর এলাকা ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে বাকি খেলোয়াড়রাও বিমানবন্দর ত্যাগ করেন। দেশে ফিরে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। 3 মার্চ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামবে তারা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপির অন্যতম লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। বিদেশপন্থীদের হুঁশিয়ারি তরুণ নেতৃত্বের।
এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভোলার গ্যাস গ্রিডে নিতে আপাতত সিএনজি এলএনজিতেই ভরসা, পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা ফেনীতে পাঠানোর চিন্তা। রোজার শুরুতেই ভোজ্য তেল এবং চিনির সংকটে দুশ্চিন্তা, দাম বাড়ানোর শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা কঠোর নজরদারির তাগিদ। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। You're buried there. People are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি খনিজ সম্পদের চুক্তি, যৌথ সংবাদ সম্মেলনও বাতিল। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।